আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি। এখানে সকলেই অবহিত এই পরিস্থিতি সম্বন্ধে, সেহেতু আলোচনাটাকে আরেকটু কাঠামোটাকে আমি সাম্প্রতিকতার প্রেক্ষিতে স্থাপন করতে চাই। উপস্থাপনার ভিতরে এবং আমার ডানে বায়ের আমার বিজ্ঞজনেরা, প্রবীণ ব্যক্তিরা বলছেন যে সার্বভৌমত্ব একটা বড় জিনিস। এই আলোচনাটা ফিরে এসেছে, আমি এটার সাথে দ্বিমত করি না। তবে এইটাও খুব পরিষ্কার হয়ে গেছে যে যে কোনো রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তার যদি অর্থনৈতিক ভিত শক্তিশালী না থাকে, তাহলে সেই রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব না। এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব বলতে কি বুঝি, এটাও আমাদের খুব পরিষ্কার থাকা উচিত। অর্থনৈতিক সার্বভৌমত্ব বুঝি যে জাতীয় স্বার্থে নিষ্কণ্টকভাবে, বাধাহীনভাবে নীতি গ্রহণের সক্ষমতা, কোনো বহির প্রভাবে বশবর্তী হয়ে জাতীয় নীতি দেশের স্বার্থে প্রণীত যেন না হয় বা দেশের স্বার্থের পরিপন্থী যেন না হয়ে যায়। সেহেতু রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন করতে হবে। অর্থনৈতিক সার্বভৌমত্বর অর্থ হল দেশের ভিতরে জাতীয় নীতি গ্রহণ করার ক্ষেত্রে বাধাহীনভাবে জনস্বার্থে এটা করা সম্ভব, বিভিন্ন ধরনের বাইরের প্রভাব থেকে মুক্ত থেকে আর কি, স্বল্প সময়ের জন্য, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এইটা যদি হয় তাহলে বর্তমান সময়ের অভিজ্ঞতা বলে যে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্বটা নিঃসন্দেহে বিগত সময়কালে ক্ষুণ্ণ হয়ে গেছিল, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এবং পরিবেশ পারিপার্শ্বিক কারণে। তাহলে অর্থনৈতিক সার্বভৌমত্বকে ফিরে পেতে হলে তাহলে কি করণীয়? আমি এখানে যেটা আপনাদের বলতে চাই, এটা জলিল ভাই বলেছেন, ওখানে তসলিম ভাই আছেন, আবু আহমেদ স্যার বলেছেন, আপনারা আনিস ভাই আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ওখানে আছেন। তো ওনারা বলবেন, যারা আমাদের পেশাগত অর্থনীতিবিদের আছেন, আর সর্বজন শ্রদ্ধেয় আমাদের মাহবুল্লাহ ভাইও আছেন, বলবেন। সেটা হলো, আমি বলি যে আমাদের সবচেয়ে বড় একটা শক্তি হলো অর্থনীতিবিদদের ভিতরে এই মুহূর্তে, সেটা হলো আমাদের বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য আছে। এটাকে আমি বলি আমরা ঢাকা কনসেনসাস, একটা ঢাকা ঐক্যমত্য আছে। ঐক্যমত্য শব্দটা তো খুব চালু হয়েছে, এই জন্য সাহস করে বললাম কথাটা। তো ঢাকা ঐক্যমত্যের বিষয়গুলো কি? ঢাকা ঐক্যমত্যের বিষয় হলো, আমরা সকলেই এখন স্বীকার করি যে অর্থনৈতিক স্থিতায়ন দরকার, স্টেবিলাইজেশন যেটা বলে। এই স্থিতায়নের জন্য আমার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার টাকার মূল্যমানকে স্থিতিশীল রাখতে হবে, সুদের হারকে গ্রহণযোগ্য অবস্থায় রাখতে হবে, আমার ঋণের পরিমাণকে যৌক্তিক অবস্থানে রাখতে হবে। সেহেতু স্থিতায়নের ব্যাপারে আমাদের সকলের একটা ঐক্যমত্য আছে। একটা সময় ছিল 2 দশক আগে স্থিতায়ন নাকি প্রবৃদ্ধি, এটা নিয়ে বিতর্ক হতো। এখন সকলেই মোটামুটি মেনে নেয় এটি একটি অর্থনৈতিক অগ্রগমনের পূর্বশর্ত। এইটা তাহলে হলো, তাহলে পরবর্তীতে কি বিষয়গুলোতে আমরা মোটামুটি ভাবে একমত? একটা হলো যে আমাদের প্রবৃদ্ধি লাগবে, কিন্তু সেই প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে, সেটাতে যেন সাধারণ মানুষ এই প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়। এইটার ব্যাপারে আমাদের হয়েছে বিগত সময়কালে আমরা দেখেছি, তথাকথিত প্রবৃদ্ধি যেই পরিমাণেই হয়ে থাকুক না কেন, সেটাতে আমাদের বৈষম্য কমেনি। সেহেতু ওই প্রবৃদ্ধি আমার বৈষম্য কমাতে হবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা আমরা সকলে এখন একমত হই, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা যদি না থাকে, অন্যান্য সকল ক্ষেত্রে আমার এটার একটা অস্থিতিশীল প্রভাব পড়বে। খাদ্য নিরাপত্তার একটা বড় অংশ হলো বাংলাদেশের কৃষক সমাজকে সমর্থন দিতে হবে, তাকে বিদ্যুৎ, সার এবং অন্যান্য বিষয়ে, এবং বিশেষ করে তার, আমরা যেটাকে বলি তার ইনসেন্টিভ প্রাইস, সে যেই দামে বিক্রি করে সেটার থেকে তার লাভ হতে হবে। কৃষককে শোষণ করে আপনি বাংলাদেশের অর্থনীতি দাঁড় করাবেন, এটা সম্ভব না। এটাও আমরা সকলে একমত হই। কৃষির ভিতরে বহুধাকরণ দরকার, আমাদের অন্যান্য খাতের ভিতরে আমরা সেটা পশুপালন ইত্যাদিতে আমরা যাচ্ছি, এই জায়গাটাতেও আমাদের নজর দিতে হবে। শিল্পের ক্ষেত্রে সবাই একমত হয়েছি আমরা যে এইখানে
এই একটা মাত্র খাতের উপর নির্ভরশীলতা থেকে, বিশেষ করে রপ্তানিতে থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখানে দেখতে হবে যে প্রণোদনাগুলো আমরা ঠিকমতো সুষমভাবে অন্যান্য খাতকে দিয়েছি কি দেইনি। কেন আমার দেশে সিরামিক বলেন, প্লাস্টিক বলেন, পাট বলেন ইত্যাদি খাতে সেইভাবে দাঁড়াতে পারলো না, কিন্তু আমি $1 বিলিয়ন মতো ভর্তুকি দিয়ে একটি খাতকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছি। এই চিন্তা আমাদের তাহলে দেখতে হবে যে আমরা কিভাবে এই বহুদাকরণের ভিতরে শিল্প খাতে যাব। শিল্প খাতের আলোচনা আসলেই বিনিয়োগের আলোচনা আসবে, বিনিয়োগের আলোচনা আসলেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আলোচনা আসবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে অবশ্যই দরকার, এবং সেটা দেখতে হবে কোন খাতে কিভাবে এবং কেন আসছে না। মাত্র $1-2 বিলিয়ন নিয়ে এবং শুধুমাত্র নিবন্ধিত বিনিয়োগকে প্রচার করে আমরা আত্মপ্রসাদ পাচ্ছি। প্রকৃত বিনিয়োগের বিষয়গুলো আমাকে আসবে। জিল্লুর ভাই বললেন কি না, জিল্লুর ভাই না, মাহবুবুল্লাহ ভাই বললেন আমাকে শিক্ষা খাতের আলোচনা না, এটা আসলে মূর্খতার আলোচনা। হ্যাঁ, কারণ শিক্ষা এই মুহূর্তে যেই শিক্ষার যে অবনমন ঘটেছে, আপনি গত এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দিয়ে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষার মান কোন জায়গায় যাচ্ছে। যদি সঠিকভাবে খাতা দেখা হয় তাহলে কি হবে, 1 পৃষ্ঠা লিখলে পরে 30 দিয়ে দিবেন, 2 পৃষ্ঠা লিখলে 60 দিয়ে দিবেন, 4 পৃষ্ঠা লিখলে তো গোল্ডেন। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসার একটা যে পরিস্থিতি, এইটা আসবে। শিক্ষার গুণগত মান এখন এই মুহূর্তে যদি আমাকে বলেন, বাংলাদেশের একমাত্র 1 নম্বর আমাদের মানে কৌশলগত অভিপ্রায় হওয়া উচিত বলে জাতীয়ভাবে মনে করি, সে তো শিক্ষা। স্বাস্থ্যর ক্ষেত্রে খুব সাধারণভাবে বুঝি যে গ্রামীণ মানুষের, দুস্থ মানুষের জন্য একটি সাধারণ স্বাস্থ্যসেবা এটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা খুবই দরকার, এবং সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়ার আছে। এবং স্বাস্থ্যসেবা যখন বলি, শুধু ডাক্তার উপস্থিত থাকা না, তাকে ওষুধ এবং অন্যান্য ব্যাপার, আধুনিক চিকিৎসার অন্যান্য সুযোগও আমাদের গ্রামীণ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। আরেকটা বিষয় আধুনিক চিন্তার ভিতরে এসেছে, সেটা হলো সামাজিক সুরক্ষা। আমি যতই অংশীজনের ভিত্তিতে প্রবৃদ্ধি করি না কেন, কিছু মানুষ এইটার ফাঁক ফোকরের জালের দিয়ে পড়ে যাবে। তাদের জন্য, ওই দুস্থ মানুষের জন্য সামাজিক সুরক্ষা রাখতে হবে। ওই সামাজিক সুরক্ষা আমার যেমন দুস্থ মহিলার জন্য, যে কোনো নারী প্রধান খানার জন্য ইত্যাদি যেমন আছে, ঠিক একই রকম ভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী বা অন্যান্য অসুবিধাগ্রস্ত মানুষের জন্য আমার সামাজিক সুরক্ষা লাগবে। আমাদের প্রত্যেকটা স্কুলের ভিতরে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা শিক্ষার সাথেও যুক্ত, সামাজিক সুরক্ষার সাথেও যুক্ত। এতগুলো ছেলে আমার যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করতে পারলাম না। তাদের জন্য কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, তাদের জন্য কিভাবে একটা যুব ক্রেডিট কার্ড করব যেটা দিয়ে তাদের শিক্ষা এবং তাদের বিষয় করবে, এগুলি আমাদের অন্যখানে আছে, আমি আর সংক্ষেপে বলে যাচ্ছি। সেহেতু সামাজিক সুরক্ষা একটা বড় জিনিস। আরেকটা হলো যে অবকাঠামো বললে পরে মেগা প্রজেক্ট বোঝে না। এটার ভিতরে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এর সাথে আপনি এই অবকাঠামোর সাথে আপনাকে অবশ্যই জ্বালানি খাতকে গুরুত্ব সহকারে আনতে হবে। এই মুহূর্তে গ্যাসের অভাব আমাদের পীড়িত করছে। আমরা এলএনজির উপর যে নির্ভরশীলতায় যাচ্ছি, এটার ভিতরে কেমন করে এক জায়গাটা একটা ভারসাম্যপূর্ণ জ্বালানি নিরাপত্তার ভিতরে আমরা ঢুকবো, এটা বাংলাদেশের উন্নয়নের সার্বভৌমত্ব একটা বড় জায়গা। যারা জ্বালানি নিরাপত্তার বিষয়ে কথা বলবেন না, কিন্তু সার্বভৌমত্বের কথা বলবেন, তারা হয়তো আসল জিনিসটা কিন্তু মানে ভুলে যাচ্ছেন বলে মনে হয়। একই সবশেষে আমি যেটা বলতে চাইবো সেটা হলো যে, এটা নিয়ে আরো বলা যায়, সেটা হলো যে প্রাতিষ্ঠানিক শক্তিশালী করার ক্ষেত্রে ব্যাংকিং খাত একটা বড় জায়গা, ক্যাপিটাল মার্কেট একটা বড় জায়গা, কিন্তু আপনার লজিস্টিক্স একটা বড় জায়গা, চিটাগং পোর্ট একটা বড় জায়গা। বিদেশিদের হাতে তুলে দিচ্ছি, কি শর্তে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, ইত্যাদি আলোচনার ভিতরে রয়েছে। তো আমি আপনাদের বলতে চাই, অর্থনীতিবিদদের ভিতরে এইটার দ্বিতীয় স্তর নিয়ে আলোচনা আছে। আমরা ইংরেজিতে যেটাকে বলি সিকোয়েন্সিং অ্যান্ড পেস, অর্থাৎ এটা পরম্পরা কি হবে, কি গতিতে কোনটা আগাবে, এটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সাধারণভাবে এটার যে শীর্ষ নামগুলো আছে, এটা নিয়ে ঢাকা কনসেনসাসের ভিতরে কোনো ধরনের খুব একটা বিতর্ক আছে বলে আমার মনে হয় না। অনেকেই এটার ভিতরে আরো 2-1টা যোগ করতে পারেন। আমি দ্বিতীয় দুটো কথা বলে শেষ করব। সেটা হলো যে এইটাকে অর্জন করতে হলে, এবং বিশেষ করে দেশের ভিতরে গত 15 বছর বা তার বেশি সময় আমরা শ্বেতপত্রে যেটা লিখেছি, এমন একটি গোষ্ঠী গড়ে উঠেছিল যারা এই
এলাকাতে অগ্রগতির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করেছিল। মাননীয় সভাপতি বলেছেন, আমরা লিখেছি যে কেমন করে ক্রনিক ক্যাপিটালিজম থেকে ক্লেপ্টোক্রেসি হয়ে গেছিল। আমরা বাংলা করেছি আমি এটার যে চামচা পুঁজিবাদ কেমন করে চোরতন্ত্র হয়ে গেল। অনেকে এটাকে চোরতন্ত্রের বদলে লুটপাটতন্ত্রও বলেন। তো এইটার ভালো বাংলা আমি পাইনি। তো এইটাকে আটকাতে হলে, এই যে চোরতন্ত্রকে ভাঙতে হলে কি দিয়ে ভাঙবো, এই যে আমরা বলেছিলাম বর্তমান সরকারের সময়, সেটা হলো যে সংস্কার হলো এটাকে ভাঙার পদ্ধতি। যেই স্বার্থের ভারসাম্য হয়েছে, এটাকে ভাঙতে হলে আমার সংস্কার দরকার। এখন এই সংস্কারের বিষয়ে যে আমরা প্রাথমিকভাবে এই সরকারের কাছ থেকে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, পরবর্তীতে এটা ম্রিয়মান হয়ে গেছে, স্তিমিত হয়ে গেছে। সেহেতু দ্বিতীয় আমার যে প্রশ্ন, ঢাকা কনসেনসাসকে আগামী দিনে বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকারের আমলে সংস্কারের যেই বাতাবরণ বা আচরণ বা উচ্চারণ বলেন, সেটা থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হলো এই, সংস্কার ডিজাইন করা যত সহজ, সংস্কার ডেলিভার করা অত সহজ না। আমরা যতখানি এটাকে দাঁড় করাতে পারি, কিন্তু এটাকে বাস্তবায়ন করা অত সহজ না। হাতে কলমে কাজ করার ক্ষেত্রে যেই ধরনের আমাদের দক্ষতা এবং বুৎপত্তি দরকার, সেইগুলো হয়তো আমাদের নাই, বা যেটুকু আছে সেটুকু আমরা ব্যবহার করি না। কেন করতে পারি না? একটা বড় ব্যর্থতা বলে আমি মনে করি বর্তমান সরকারের, সেটা হলো যে তারা সমন্বয় করতে পারেন নাই। সমন্বয় করতে পারেন নাই পেশাজীবীদের সাথে, অংশীজনদের সাথে, আমলাদের আধিপত্যের সাথে এবং রাজনীতিবিদদের সাথে। এই যে সমন্বয়টা দরকার ছিল শক্তি অর্জন করার, সেটার ক্ষেত্রে ওনারা কিছুটা হলে ব্যর্থ হয়েছে। ওনারা পারেন নাই এটা নেতৃত্বকে সামনে দৃশ্যমান করার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিকভাবে সেই নেতৃত্বকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে, এবং এটাকে একটা জবাবদিহিমূলক অবস্থানের ভিতরে রাখা, এটাকে পরিবীক্ষণের ভিতরে রাখা, এটাকে আমার যদি একটা জবাবদিহির ভিতরে রাখা। আমরা এখন সবে তৈরি করছি, আমি আমাদের নাগরিক প্ল্যাটফর্মের থেকে আমরা একটা রিফর্ম ট্র্যাকার করতেছি, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা গেলে পরে টিপ দিলেই দেখবেন কোন সংস্কার কত দূর আগালো, কোন বাস্তবায়নে কি হচ্ছে, এটা আমরা করব। সেহেতু এখানে জবাবদিহিতা ছিল না, এইটাও আমরা পরবর্তীতে। আমার শেষ বিষয় সেটা হলো এই সংস্কার, এই ঐক্যমত্য, অর্থনৈতিক ঐক্যমত্যকে বাস্তবায়ন করতে হলে রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজনীতি যদি ঠিক না থাকে, অর্থনীতি আবার ঠিক থাকে না। ওই যে আগে বলে এসছি যে রাজনীতি ঠিক রাখতে হলে অর্থনীতি ঠিক রাখতে হবে, এখন আমি উল্টো ভাবে বলছি যে রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। সেহেতু আগামী দিনের এই উত্তরণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে সুষ্ঠুভাবে এই উত্তরণটা আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, এটা কেন গুরুত্বপূর্ণ? আরো এই নির্বাচনের সময়কালে আমরা রাজনীতিবিদদের জবাবদিহিতায় আনবো। ওনারা ওনাদের ইস্তেহারের ভিতরে কি প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতিগুলোতে ওনারা কিভাবে বাস্তবায়ন করবেন, সেইটাকে পরিষ্কার করতে হবে। ওনারা যদি শুধু বলেন, খসরু ভাই আপনাকে বলছি না, আমি আপনাকে বলছি না, যদি বলেন যে জিডিপির 5% আমি শিক্ষায় দিব, তাহলে আমাকে বলতে হবে তা বাদ বাকি 95% আপনি কার কাছ থেকে কেটে নিয়ে আসবেন, ওইটার অর্থায়ন করার মতো সক্ষমতা আছে কিনা। আপনারা সবাই চিন্তা করে দেখেন, বিগত সময়কালে সমস্ত ইস্তেহারের ভিতরে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আর্থিক সক্ষমতা আছে কিনা, কিভাবে ওটাকে ভাগে ভাগে প্রাতিষ্ঠানিকভাবে হবে, এইটা ওনারা কোনোদিন বলেন নাই। এবার সময় এসেছে আমাদের বুঝতে হবে যে এই প্রতিশ্রুতি দিবেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা এবং সেটার সক্ষমতা আছে কিনা আর্থিক, প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য ক্ষেত্রে। এইটা একটা বড় বিষয়। সেহেতু আগামী দিনে এই নির্বাচন এবং নির্বাচন উত্তর পরিস্থিতিতে আমাদের এই অর্থনীতির বিষয়কে আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। অর্থনৈতিক সার্বভৌমত্বকে অর্জন করতে হবে যাতে আমরা জাতীয়ভাবে রাজনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করতে পারি। আপনাদেরকে সেই পথে আহ্বান জানাচ্ছি। আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।